This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা থেকে ধৃত দুই লস্কর জঙ্গিদের বড়সড় চক্রান্তের পর্দাফাঁস। খাস কলকাতায় জঙ্গি আস্তানা। কলকাতায় ঘাঁটি গেড়েছিল ধৃত জঙ্গি উমর ফারুক। নিউ টাউনের হাতিয়াড়ায় ঘর ভাড়া নিয়েছিল উমর। সাব্বিরের নির্দেশে কলকাতায় ঘর ভাড়া নেয় ধৃত এই জঙ্গি। কলকাতা থেকে জঙ্গি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল তার। উমরকে অস্ত্র জোগাড়ের কথাও বলেছিল সাব্বির, এমনটা সূত্রের খবর। প্রায় ভাড়াটিয়ারা এখন পুলিশ ভেরিফিকেশন করে এসেই বসাবসি করছে, কিন্তু তার মাঝখানেও কেউ কেউ হয়তো সব ডকুমেন্টস পেয়ে গেল, আর পুলিশ ভেরিফিকেশন করে আসতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তার জন্য অনেক সময় তার যা ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যা ডকুমেন্টস থাকা দরকার সেই নিচ্ছে, ভাড়া দিচ্ছে। দেখুন, কয়েক হাজার মানুষ ওখানে ভাড়া থাকে হাতিয়াড়াতে, তার মধ্যে একজন দুজন কে এখান থেকে গলে গলে চলে আসছে সেটা বোঝা তো সবার পক্ষে সম্ভব না। তৃণমূল হাব বানিয়েছে না, যেমন বর্ধমানে মিষ্টি হাব, সেরকম এই পশ্চিমবঙ্গটা হচ্ছে জঙ্গি হাব। পুরো পশ্চিমবঙ্গটা জুড়ে মমতা ব্যানার্জি একটা জঙ্গি হাব তৈরি করেছেন, মাত্র আর কিচ্ছু না। পুরো পশ্চিমবঙ্গটা একটা জঙ্গি হাবে পরিণত হয়েছে। আমি বলছি এই লস্কর, এই কি পাকিস্তানি, এই বাংলাদেশি, এই দিল্লি পুলিশ, কাউকে আসতে হবে না, একজনকে গ্রেপ্তার করুন, দেখবেন আর কোনো জঙ্গি, কোনো উগ্রপন্থী কেউ আসবে না। পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ কোনো দেখভালের তো কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গ তো করিডোর, জঙ্গিদের করিডোর, কালো টাকার করিডোর, হিরোইন মাফিয়াদের করিডোর, শিশু পাচারের করিডোর। এ বাংলায় জঙ্গিরা মনে করে যে এ বাংলা তাদের জন্য সেফ হেভেন হবে। এটা চিন্তার বিষয়। লস্করে তবে কি করে ঢুকছে, কি করে আছে, নিশ্চয় চিন্তার বিষয়। আইসিস জঙ্গিরা কি করে ঢুকছে ভারতবর্ষে? বর্ডার সিকিউরিটি, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? অমিত শাহ। অপদার্থ অমিত শাহ, অপদার্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তারা জঙ্গি অনুপ্রবেশ ধরতে পারছে না। দিল্লির ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ফেল করছে কেন? তারা যদি ঢুকেও থাকে বর্ডার পেরিয়ে, দুজন ঢুকেছে, বাকি 6 জন কোথা দিয়ে ঢুকেছে? দিল্লির ইন্টেলিজেন্স কী করছিল? সিকিউরিটি নেটওয়ার্ক কী করছিল? আইবি কী করছিল? পেহেলগামে যে জঙ্গি হানা হলো, কোত্থেকে এসছে? এলওসি, বর্ডার পেরিয়ে পাকিস্তান থেকে ঢুকেছে। সেখানে বর্ডার পাহারার দায়িত্ব কার? অমিত শাহ। জম্মু কাশ্মীরে পুলিশের কন্ট্রোল কার? অমিত শাহ। তো সেখানে ঢুকছে কী করে? 100 কিলোমিটার পথ উজিয়ে আসছে কী করে? তারপর পর্যটকদের উপর গুলি চালাচ্ছে কী করে? যে সমীর না, বেহালার যে ভদ্রলোক মারা গেলেন, আজ অবধি তার স্ত্রী দরজায় দরজায় ঘুরছে, আজ অবধি তার স্ত্রী কোনো কাজ পায়নি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। এরপর এরা মুখে বড় বড় বাতেলা মারবে, আর শুনতে হবে? কাঁটাতারহীন ভারত বাংলাদেশ সীমান্ত যে মালদার বড় মাথা ব্যথার কারণ, সেটা কয়েকদিন আগেই আপনাদের আমরা দেখিয়েছি। পাশাপাশি আশঙ্কা বাড়িয়েছে জামাতের উত্থান, ফলটাও হাতে নাতে পাওয়া গিয়েছে। দেশে একটা জঙ্গি জাল সক্রিয় হয়েছে এবং হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, ভরকেন্দ্র কি তাহলে মালদা? ধৃত জঙ্গির মায়ের একটা দাবি রাজনীতিতেও কিন্তু ঝড় তুলে দিয়েছে। ধৃত জঙ্গি শাসক দলের সদস্য, এটা ওই ধৃত জঙ্গির মা নিজে বলছেন। দিল্লি মেট্রোতে দেশবিরোধী পোস্টারের রেশ যে এই বাংলায় এসে পড়বে, সেই আশা কেউই খুব একটা করেননি। কিন্তু বাস্তব বলছে বাংলা প্রশ্নের মুখে দাঁড়িয়ে। মালদার বাসিন্দা উমর ফারুক, বাংলাদেশি রবিউল ইসলাম, বাংলাদেশে বসে থাকা লস্কর জঙ্গি সাব্বির আহমেদ লোনের 2 শাকরের। উমরের বাড়ি মালদার মানিকচকের গোপালপুরের আসিমতলা গ্রামে, স্পর্শকাতর এলাকা। সেখানে জঙ্গি মডিউলের লিঙ্ক। উচ্চ মাধ্যমিক পাশ ছেলে কলকাতা যেত আসতো। আমার ছেলে সাদা সিধা স্যার, আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে কে স্যার? আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। সূত্রের খবর, দলের জন্য এলাকায় রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল উমরের। পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা টাকা জঙ্গি নেটওয়ার্ককে ছড়িয়ে দিত উমররা। কলকাতার হাতিয়াড়া এলাকায় ভাড়া থাকতো উমর। সেই বাড়িতে এখন তালা, এলাকার কেউই মুখ খুলতে নারাজ। কিন্তু সব এত চুপচাপ কেন? এর মধ্যেই ধৃত জঙ্গির মায়ের একটা কথা বিতর্ককে অন্য মাত্রা দিয়েছে। আমরা টিএমসি করি, আমরা টিএমসি পার্টি করি স্যার। আপনার ছেলেও তাই করতো? ছেলেও করতো টিএমসি পার্টি। গ্রেপ্তার হওয়া জঙ্গি শাসক দলের সদস্য সমর্থক। জেলার বিজেপি সাংসদ শাসককে কোণঠাসা করার জন্য কোনো সুযোগ ছাড়েনি। তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে তাদের উপরে নির্ভরশীল, এবং তৃণমূল কংগ্রেসের একটা হচ্ছে যে গোপন
থাকতে পারে, থাকতে পারে। এদের সকলের পরিচয় এরা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে, আর তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে থাকলে পুলিশ এদের টিকিটিও ছবে না। জেলার আরেক সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী অতটা আক্রমণাত্মক নন, প্রমাণের অপেক্ষায় তিনি। আমার বলা ঠিক হবে না, কারণ ওটা প্রমাণ দরকার, প্রমাণ, এগুলো বড় বড় অ্যাসার্টেশন, অ্যালিগেশন। জেলার তৃণমূল নেতৃত্ব বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যেতে পারছে না। বহু মানুষ এসেছে, ভালো কাজ করার জন্যও এসেছে দলের মধ্যে, আবার কিছু দলকে ব্যবহার করার জন্যও আছে, সেটাও দল দেখছে। জঙ্গি গ্রেপ্তারি আর 5টা সাধারণ ইস্যুর মতো নয়। রাজনীতির কথার লড়াই দিয়ে এই পরিস্থিতি এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। মালদার ছেলের জঙ্গি দল যোগ দেওয়া, লস্কর জঙ্গির সংস্পর্শে আসা এবং সম্প্রতি বাংলাদেশের ভোটে জামাতের উত্থান, অঙ্কটা 2-2 4 হচ্ছে কি? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা প্রশ্ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, দেশে বড় সড়ো নাশকতার ছক ছিল কি এই ধৃত জঙ্গিদের? তার কারণ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় রেকি করেছিল উমর। 2025-এর ডিসেম্বরে রেকির ভিডিও বাংলাদেশি হ্যান্ডলার সাব্বির তার কাছে পাঠিয়েছিল, এমনটা গোয়েন্দা সূত্রে খবর। শুধু তাই নয়, রেকির পর বাংলাদেশেও গিয়েছিল উমর। ধৃত জঙ্গিদের জেরায় জানা গিয়েছে 2025 সালের মার্চ মাসে বাংলাদেশি হ্যান্ডলার সাব্বির আহমেদ লোনের সঙ্গে যোগাযোগ হয় উমরের। ভারতে লস্কর-ই তৈবার কাজের দায়িত্ব দেওয়া হয় উমরকে। সাব্বিরের নির্দেশে দিল্লি ও কলকাতায় ভারত বিরোধী পোস্টার লাগিয়েছিল ধৃত জঙ্গিরা। পোস্টারগুলোর ভিডিও তৈরি করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। জঙ্গি কাজে আরও বাংলাদেশি যুবকদের নিয়োগ করার দায়িত্ব দেওয়া হয় এই উমরের ওপর। একের পর এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে পড়ে রয়েছে, একটিতেও চিকিৎসা পরিষেবা চালু হয়নি। বাইরে থেকে রং করা ঝাঁ চকচকে ভবন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভেতরে ফাঁকা। জলপাইগুড়ি ডুয়ার্সের চা শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আপাতত অথৈ চলে। প্রশ্নটা হচ্ছে কেন, মানে সমস্যাটা কোথায়? পুরোদমে পরিষেবা দিতে এত জটিলতা কেন? আপাতত এই প্রশ্নগুলোর কোনো উত্তর কারোর কাছে নেই। এটা যেরকম দিদির যে প্রকল্প, যে ঢপের চপ প্রকল্প এতদিন ধরে করে আসছে, এটাও তাই, এটাও সেই ঢপের চপ প্রকল্প। 2025 সালে 10ই নভেম্বর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্স ও উত্তরবঙ্গের চা বাগানগুলিতে মোট 14টি সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক, নার্স ও অত্যাবশ্যক ওষুধের অভাবে পরিষেবা অচল। বানারহাটের রেড ব্যাংক চা বাগান, আমবাড়ি চা বাগান, স্বাস্থ্য কেন্দ্রের একই অবস্থা। চিকিৎসার জন্য শ্রমিকদের ছুটতে হয় দূরের হাসপাতালে। এখনো নিয়মিত চিকিৎসকের দেখা মেলে না। 2 জন নার্স নিয়োগ করা রয়েছেন যারা এখানে রোগীদের দেখেন, ওষুধ দেন। তবে ওষুধ রাখার জন্য যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন এবং ডেস্কের প্রয়োজন, সেটাও কিন্তু এখন আসেনি। চিকিৎসক নিয়োগ হলেও তিনি নিয়মিত উপস্থিত থাকেন না বলে অভিযোগ। ফলে শ্রমিকদের 6 কিলোমিটার দূরের বানারহাট স্বাস্থ্য কেন্দ্রে ছুটতে হচ্ছে। परिसेवा तो अब जिस तरह का देना चाहिए उस तरह से तो अभी तक आया नहीं है। फिलहाल पेशेंट आते हैं, हम लोग ओपीडी बेसिस में उनको देखते हैं, दवा देते हैं और वो लोग जाते हैं। इन पेशेंट अभी तक हम लोगों ने स्टार्ट नहीं किया है। तो अभी ट्रीटमेंट के लिए कहाँ जाते हैं? ट्रीटमेंट के लिए अभी तो बनारस जाते हैं, बनारस ब्लॉक हॉस्पिटल। हाँ। यहाँ से कितना दूर है बनारहाट? यहाँ 7 किलोमीटर। চা শ্রমিকদের সঙ্গে ক্রমাগত প্রতারণা করা হচ্ছে। অভিযোগের সরব বাম বিজেপি 2 শিবির। রাজ্য সরকার ভোটের জন্য ভাওতাবাজি দিচ্ছে চা বাগানের লোকের, কিন্তু চা বাগান লোক বুঝছে টিএমসি সরকারের যে ভাওতাবাজি। কোনো জায়গা নেই ওখানে, নার্স নামের মাত্র 2টো নার্স রেখেছেন, ওখানে কোনো রকম ট্রিটমেন্ট হচ্ছে না। এটা পুরোটাই ফেলিওর। চা বাগানের স্বাস্থ্য পরিষেবা ঢুকছে, অথচ রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের দাবি স্বাস্থ্যে 8,500 নতুন নিয়োগ হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নার্স, এসব মিলিয়ে 7,500 অলরেডি আমরা প্যানেল তৈরি করে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। অভিযোগ শুধু চা বাগান নয়, জেলায় জেলায় স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। TV9 বাংলায় দেখিয়েছে বাঁকুড়ার খেজুরিয়া স্বাস্থ্য কেন্দ্র ও হাওড়ার সত্যবালা হাসপাতাল কিভাবে পরিষেবার অভাবে ধুঁকছে। আদতে মানুষের সুরাহা কবে হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। খেটে খুঁটে আপনি বাজার করলেন, রান্না করলেন, দেখলেন কোনো অতিথি আসেন, মানে যাদের জন্য আর কি এসব করলেন। প্রশ্ন হচ্ছে আসবে কি করে? আপনি আসল কাজটাই করেননি, আপনি নেমন্তন্ন করতে ভুলে গেছেন। বিদ্যাসাগরের গল্পের মতো আউশ গ্রামের এই দশা। এই গাঁয়ে পানীয় জল আনার সব চেষ্টা ছিল,
কিন্তু জলের যে লাইন, সেই লাইনটা আর বসেনি। ট্যাঙ্ক এখন দাঁড়িয়ে থাকা এক স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে। দূর থেকে উন্নয়নের প্রতীক, কাছে গেলে সেটা একটা শোপিস। তিনটে গরম এভাবেই কেটে গিয়েছে। এবার একটা হেস্তনেস্ত চাইছেন আদিবাসী গ্রামের মানুষজন। কি দেখার জন্য না মুখ লাগিয়ে বসে থাকার জন্য। পাইপটাকে বেশটা মানে তুলে রেখে দিয়েছি। কেন? জল নাই। লোক দেখানো কল রেখে আর লাভ কি? এ গায়ে কল তাই খেলনার মতো। কেউ ঘরের চালায় তুলে রেখেছেন পাইপলাইন, কেউ ছাদের উপর তুলে দিয়েছেন। টাইম কলের টাইম জ্ঞান নেই। নয় করে 3 বছর হয়ে গেল পূর্ব বর্ধমানের আদিবাসী প্রভাবিত আউশ গ্রামের একটা বড় অংশই পানীয় জলের প্রকল্প একেবারে প্রদর্শনীর মতো। বিরাট ট্যাঙ্ক আছে, পাইপও আছে, অথচ জল নেই। জঙ্গলমহলে জল প্রকল্প এখন গভীর জলে। মানুষকে না মাত্র দেখানো, যে বুঝিয়ে দিয়ে যাওয়া যে আমরা কল করেছি, কোনো জলই আসেনি, শুধু না মাত্র পাইপ আর ওই কলকুটি লাগিয়ে। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে জলাধার, আর পানীয় জলের জন্য নাকানি চোবানি খেতে হয় বাসিন্দাদের। পানীয় জলের আশায় যে প্রকল্প ঘিরে স্বপ্ন দেখেছিলেন গ্রামবাসীরা, এখন তা সোনার পাথর বাটি। পঞ্চায়েতকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, তবুও আমাদের জল একদম পড়ছে না। তাহলে আমরা কি ঘরে সংসার করতে পারবো গরিব মানুষ? জল প্রকল্প বাদ দিন, যে কটা গ্রামে টিউবওয়েল ছিল সেগুলোও অকেজো। ছুটতে হয় অনেক দূরে। ভুক্তভোগীরা এই নিয়ে নানা জায়গায় নালিশ জানিয়েছেন, কিন্তু যে কে সেই। পাইপ আমরা বাড়িতে দেখেছি নাকি? হ্যাঁ, বাড়িতে দিয়ে গেছে, আমরা চালে তুলে রেখে দিয়েছি। চালে? এই বেশটা চালে। পাইপলাইনটা এখন পাইপলাইনও ঠিকঠাক জল আসে না, ঠিকঠাক জল আসে না, ফালতু করাই হয়েছে টাকাগুলো নেওয়ার জন্য। আবার জনগণের টাকা খরচ করে পরিকাঠামো তৈরি হলো, তবুও জল কেন এলো না? তৃণমূল বিধায়ক বিডিও পঞ্চায়েত দেখাতে ব্যস্ত। ঘোলা জলে নেমে পড়েছে বিরোধীরাও। নোংরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মানুষকে কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত করবে, সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। ডিএম সাহেবের সঙ্গে আমাদের পিএইচি যে মিনিস্টার আছে, লোক অ্যাকচুয়ালি মিটিংও করেছেন। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো সলভ হবে। ঠেলায় পড়ে বিধায়ক বলছেন কাজ নাকি তাড়াতাড়ি হবে। এলাকাবাসীর প্রশ্ন, 3 বছর ধরে অনেক তারা দেখলেন, এবার গ্রামে এলে নেতাদের তাড়া করবেন। দেখানো উন্নয়ন নয়, কল খুললে জল চান। পূর্ব বর্ধমান থেকে মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।